তাহলে আজকে হবে আমাদের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর পঞ্চম অধ্যায় নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং। কর পরিকল্পনায় অকর ব্যয় সমূহ কিভাবে ট্রিটমেন্ট দিতে হয়। অকর ব্যয় যেগুলো করযোগ্য ব্যয় না, অকর ব্যয়, এইগুলো ট্রিটমেন্ট শেখাবো আজকে। এই কর পরিকল্পনায় অকর ব্যয়ের অঙ্ক আমাদের তিন ধরনের, তিনটা ফরম্যাটে আমরা ভাগ করেছি। আচ্ছা, গতকালকে আমরা যে 6টা ফরম্যাট ভিকেলস 1 2 3 4 5 6 এগুলো দেখতে বলেছিলাম, গতকাল শুক্রবার ছিল, সবাই দেখছিলেন তো? জি স্যার। ওখান জি থেকে স্যার, সূত্র মুখস্থ থাকলে পারা যায় স্যার, ঠিক না স্যার? হ্যাঁ, সূত্র মনে রাখতে হবে। আর মনে রাখার টেকনিক তো বলেছিলাম, 1-এর সাথে 3, 3-এর সাথে এই 2-এর সাথে 4, এই 4টা সূত্র মনে রাখলে এনাফ। আজকে আসেন আমাদের সব থেকে সহজ অধ্যায় 5 নাম্বার। এখানে 3টা ফরম্যাট আছে, প্রোগ্রেসিভ ট্যাক্স রেট আর ডিফারেল ইনকাম এবং ফিফো অ্যান্ড লিফো মেথড। ফিফো এবং লিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, এটা কিন্তু অঙ্কের নাম না, ফিফো লিফো কিন্তু সিস্টেমের নাম। তো আমাদের কিছু অঙ্ক এখানে ইনকাম স্টেটমেন্ট করাবো, কিছু কস্ট অফ গুডস সোল্ড দেখাবো ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতিতে, পদ্ধতি চেঞ্জ হবে। আচ্ছা, ফিফো লিফো অঙ্ক আসবে পরীক্ষায়। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর ফরম্যাট, 2 নম্বর ফরম্যাট, 3 নম্বর, এর ভিতরে 3টাই ইম্পর্টেন্ট, তো বেশি ইম্পর্টেন্ট 1 আর 3। দেখেন, প্রোগ্রেসিভ ট্যাক্স রেট। সরি, স্ক্রিনশট হয় নাই, স্ক্রিনশট নেবেন। প্রথমে শেয়ার হয় নাই মনে হয়, আমি স্ক্রিন শেয়ার হয়েছে তো, স্ক্রিন শেয়ার হয়েছে না, সবাই দেখতে পাচ্ছে এই ফাইল? জি স্যার। 1 নম্বর ফরম্যাট প্রোগ্রেসিভ ট্যাক্স রেট, 6টা প্রশ্নের উত্তর শেখাবো এখানে। প্রফিট আফটার ট্যাক্স, ইনকামকে 1 মাইনাস ট্যাক্স রেট মুক্ত করলে ব্যাস প্রফিট আফটার ট্যাক্স হয়ে যাবে। তাহলে ইনকাম অবশ্যই দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে সেটা আবার বের করার সিস্টেম আছে। ট্যাক্স পেবেল, ইনকামের উপরে ট্যাক্স রেট গুণ করলে ট্যাক্স পেবেল হয়ে যাবে। মনে করেন আপনি 1 লাখ টাকা আয় করলেন, 1 লাখের উপরে 40% ট্যাক্স, তো 1 লাখের উপর 40% গুণ করলে তো 40,000 টাকা ট্যাক্স। প্রি ট্যাক্স প্রফিট, প্রি ট্যাক্স প্রফিট কীভাবে বের করব? ইনভেস্টমেন্ট ইনটু আইআরআর, এখন ইনভেস্টমেন্টটাও আয় দিয়ে দেখানো হয়েছে, ইনকামও আয় দিয়ে দেখানো হয়েছে, ওখানে ইনভেস্ট লিখে দেবো সূত্রে। প্রি ট্যাক্স প্রফিট রেট, আর প্রি ট্যাক্স প্রফিট যেটা থাকবে ওইটাকে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে ভাগ করব ইনটু 100। প্রি ট্যাক্স প্রফিট সাপোজ মনে করেন আপনার 50,000 টাকা হলো, ইনভেস্টমেন্ট 1 লাখ টাকা, 1 লাখ দিয়ে ভাগ করলাম 50,000কে 100 দিয়ে গুণ করলাম, ব্যাস 50% হলো প্রি ট্যাক্স রেট। আফটার ট্যাক্স প্রফিট রেট, আফটার ট্যাক্স প্রফিট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ইনটু 100। তো আফটার ট্যাক্স সাপোজ আমরা ধরলাম আফটার ট্যাক্স প্রফিট 30,000 টাকা, 30,000কে ইনভেস্টমেন্ট 1 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 30%। প্রি ট্যাক্স প্রফিট। এখন ব্যবসা আমাদের কিন্তু 2 ধরনের, কিছু হচ্ছে রিস্ক ফ্রি, কোনো ঝুঁকি থাকে না, ঝুঁকি মুক্ত, আর এটা হলো লেস রিস্ক। এখন কি বলে রিস্ক ফ্রি আর রিস্কি। রিস্কি মানে ঝুঁকিযুক্ত। যেটা রিস্কি ফার্ম সেটা লাভ হওয়ারও সম্ভাবনা আছে, লস হওয়ারও সম্ভাবনা আছে, লাভ লস যে কোনো একটা হতে পারে। তো ধরে নিলাম লাভ হতে পারে 50%, 1/2, আর লস হতে পারে 50%, 1/2। তাহলে হাফ অফ প্রফিট, হাফ অফ লস। এই ঝুঁকিযুক্ত প্রফিট যেগুলো, ঝুঁকিযুক্ত ফার্ম, এইগুলো আমাদের পরীক্ষা আসবে বেশি, 50-50 চান্স। আচ্ছা, 1 নম্বর যে সূত্রগুলো দেখলাম এই সূত্রে একটু অঙ্ক করে আসি। আর ডিফারেল ইনকাম 2 নম্বর ফরম্যাটে সূত্র কম, অঙ্ক কম।
আর 3 নম্বর ফরম্যাটে কোনো সূত্রই নেই। সবাই খাতা কলম বের করেন, অঙ্ক শুরু করি। প্রবলেম নাম্বার 1 খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 19 সালে আসছিল। এবিসি কোম্পানি হ্যাজ 20 লক্ষ টু ইনভেস্ট করেছিল 20 লক্ষ টাকা। ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ, যদি ট্যাক্সেবল ইনকাম পজিটিভ হয়, দেন ট্যাক্স রেট ইজ 40%, তাহলে আপনাকে 40% ট্যাক্স দিতে হবে। অ্যান্ড ট্যাক্স রেট 0% কখন? হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ, যখন ট্যাক্সেবল ইনকাম লস হবে, নেগেটিভ হবে, মাইনাস হবে, তখন ট্যাক্স দেওয়া লাগবে না, 0 তখন। তাহলে আপনার যদি পজিটিভ ইনকাম হয় ট্যাক্স দিবেন 40%, নেগেটিভ হলে দিবেন না। এই হচ্ছে নীতি, এবিসি কোম্পানির রুলস পলিসি। দেয়ার আর 2 প্রজেক্ট, দ্যাট ইজ প্রজেক্ট এ রিস্ক লেস ইল্ডিং সার্টেন দ্য প্রফিট অফ 1 লাখ টাকা। রিস্ক লেস, ঝুঁকিমুক্ত প্রজেক্টে কোনো ঝুঁকি থাকে না, বিনিয়োগ করলেই লাভ। এরকম একটা প্রতিষ্ঠান, ব্যাংকে আপনি টাকা জমা দিবেন, কোনো ঝুঁকি নেই, টাকা জমা দিলেই হবে। বছর শেষে আপনার একটা নির্দিষ্ট পরিমাণে হারে লাভ দিয়ে দেবে। এটাকে বলা হয় ইন্টারেস্ট, এটাকে শরিয়াতের পরিভাষায় এটা হারাম বলা হয়েছে, সুদ খাওয়া হারাম। তো যেটা রিস্কলেস, ঝুঁকিমুক্ত, সেটা নির্দিষ্ট হারে ইনকাম থাকে। কিন্তু যেটা রিস্কি ফার্ম, বিনিয়োগ করলে আয় হতেও পারে, নাও হতে পারে, লস হতে পারে। রিস্কি ইল্ডিং সার্টেইন দ্য প্রফিট যদি হয় তাহলে সেখানে 4 লাখ টাকা প্রফিট হবে 20 লাখ টাকা বিনিয়োগ করে, হাফ অফ দ্য টাইম। তাহলে 50% চান্স আছে 4 লাখ টাকা লাভ হতে পারে। আর যদি লস হয় সর্বোচ্চ, অ্যান্ড এ লস 2 লাখ টাকা হাফ অফ দ্য টাইম। 50% চান্স লস হতে পারে, আর 50% চান্স লাভ হতে পারে। লাভ হলে 4 লাখ হবে, লস হলে 2 লাখ হবে। এই 2 ধরনের প্রজেক্ট থাকবে। এবার প্রশ্ন দেখেন, 3টা প্রশ্ন করা হয়েছে। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য আয় নির্ণয় করো, অফ বোথ প্রজেক্ট, উভয় প্রজেক্টে, রিস্কি এবং রিস্কলেস, রিস্ক ফ্রি। 2টা প্রজেক্টেরই 1 নম্বর রিকোয়ারমেন্ট শুরু করলাম। ক্যালকুলেশন অফ দ্য ট্যাক্সেবল ইনকাম ফর প্রজেক্ট এর ইনকাম কত? 1 লাখ। এইটাই তো প্রি ট্যাক্স প্রফিট। ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স দেওয়ার পূর্বে 1 লাখ টাকা, হয়তো লেখাই রয়েছে। আর রিস্কি ফার্ম হাফ অফ দ্য টাইম 4 লাখ টাকা। 4 লাখ টাকা লাভ হতে পারে, যদি হয় তার সম্ভাবনা 50%, আর লস হতে পারে 2 লাখ, তার সম্ভাবনা 50%। 2 লাখের 50 হয় 1 লাখ, আর 4 লাখের 50 হয় 2 লাখ। প্লাস মাইনাসে মাইনাস, এই যে লস ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে না 2 লাখ, ওই প্লাস মাইনাসে ব্র্যাকেট উঠাই দিচ্ছি, মাইনাস হয়ে গেছে। লস বললে মাইনাস ফিগার। এখন আসেন, এই 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে কত থাকে? 1 লাখ। তাহলে রিস্কি ফার্ম থেকে আয় হওয়ার সম্ভাবনা 1 লাখ, আর রিস্ক ফ্রি থেকে আয় হওয়ার সম্ভাবনা 1 লাখ। 2 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল অফ দ্য বোথ প্রজেক্ট। ট্যাক্স পেবেল, কর দায় 1 লাখ টাকার উপরে 40% ট্যাক্স হবে, 40,000 টাকা ট্যাক্স পেবেল। আর যখন লাভ হবে তখন তো হয় লাভ হবে, নাই লস হবে। তাহলে লাভ হলে ট্যাক্স দেওয়া লাগবে, লস হলে ট্যাক্স দেওয়া লাগবে না। তো আমরা 2 নম্বর ক্যালকুলেটটা করি। 2 নম্বর রিকোয়ারমেন্ট, ক্যালকুলেশন অফ ট্যাক্স পেবেল। প্রথম ইনকাম 1 লাখ টাকা, 1 লাখের উপর 40%, ট্যাক্স কত হবে? 40,000 টাকা। আর দ্বিতীয় প্রজেক্টে যেটা রিস্কি ফার্ম, লাভ হলে তো 4 লাখ হবে, ট্যাক্স দিলে তো 4 লাখের উপরেই দেওয়া লাগবে। 4 লাখের উপরে
4 4 16, 1,60,000। তার আবার সম্ভাবনা কত? 50%। তাহলে ট্যাক্স পেবেল হবে 80,000 টাকা। 1,60,000 50% চান্স। আর যদি লস হয়, সে লসটা আমরা এখানে দেখাতে পারি, প্লাস লস 2 লাখ টাকা, তার উপরে 0। আচ্ছা, 2 লাখের সাথে আমরা 0 গুণ করব, তো পুরো অপশনটাই 0 হয়ে যাবে। ওই অপশনটা না দিলেও চলবে। সি নম্বরে আসেন, ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। ট্যাক্স দেওয়ার পরের আয় কত? 1 নম্বরে আপনি ট্যাক্স দিলেন 40,000 টাকা, তাহলে থাকলো কত? 60,000 টাকা। ওটা হলো আফটার ট্যাক্স প্রফিট, 60,000 টাকা। আর 2 নম্বরেই এখানে ট্যাক্স দিলেন 40%, থাকলো 60%, 4 × 24, 2,40,000-এর 50%। তাহলে সি নম্বর আসেন, লিখলাম এই 1,60,000% প্রফিট আফটার ট্যাক্স 60,000 টাকা। আর 2 নম্বরে প্রফিট আফটার ট্যাক্স কেমন থাকে দেখেন, 4 লক্ষ এর 60% ট্যাক্স দেবো। ওই 1 - ট্যাক্স রেট মানে কিন্তু এখানে 60% থাকবে। সেই 0.60 গুণ করলে কত হবে? 2,40,000 এর 50%, তাহলে হবে 1,20,000। এদিকে আমাদের মাইনাস অপশন আছে, লস যদি হয় তো 2 লাখ, 2 লাখের উপরে ট্যাক্স 0। যদি ট্যাক্স 0 হয় তো 1 - 0 মানে তো 1 থেকে গেল, সুতরাং পুরো লসটাই থেকে গেল, ট্যাক্স দেওয়া লাগলো না। তার 50% কত হয়? 1 লাখ। প্লাস মাইনাসে মাইনাস, 1,20,000 থেকে 1 লাখ বাদ দেওয়া হলো, তাহলে 20,000 টাকা থাকলো। স্যার এই রিকোয়ার্ড সি এর প্রজেক্ট বিটা স্যার একবার একটু। হ্যাঁ, প্রজেক্ট বিতে রিস্কি ফার্ম যেহেতু লাভ অথবা লস, হয় লাভ হবে নয় লস হবে। যদি লাভ হয় তো ট্যাক্স দিতে হবে। ট্যাক্স 40% দেওয়ার পরে থাকবে কত? আফটার ট্যাক্স প্রফিট 60%। 4 লাখে 60% হয় 1 লাখ, এই 2,40,000। 2,40,000-এর 50%, প্রথম অপশনটা আগে ক্যালকুলেট করে নিতে হয়। তবে 50% কত হয়? 1,20,000। বাস 1,20,000 থাকলো এখানে। এবার এই যে আসছেই প্লাস, যদি লস হয় তো লসের অংশ 2 লাখ টাকা। 2 লাখের ট্যাক্স দেওয়া লাগবে না, 0 ট্যাক্স। ট্যাক্স আফটার মানে ট্যাক্স দেওয়ার পরবর্তী কী থাকবে? লস থাকবে। তো যদি আমাদের 0 ট্যাক্স হয় তো পুরোটাই তো থেকে যাবে লস, 2 লাখ টাকা। 2 লাখ টাকার 50% 1 লাখ। এই 1 লাখ মাইনাস করবো কোথার থেকে? 1,20,000 থেকে। মাইনাস করলে অনলি 20,000 টাকা থাকবে। আফটার ট্যাক্স প্রফিট 20,000 টাকা। এরকম দেখলে মনে করবে তাহলে আর রিস্ক নিয়ে কী লাভ, রিস্কি ফার্মে ব্যবসা করলে যদি এরকম কমে যায়। এইসব ফিগার দিকে ডিসিশন নেওয়া যাবে না, বিনিয়োগ করতে হবে। এখানে বিনিয়োগ করলে দেখেন 4 লাখ টাকা কিন্তু লাভ হচ্ছে। আর ব্যাংকে রাখলে মাত্র আপনার 1 লাখের বেশি হবে না, কিন্তু কৌশল করে ওইটারে বেশি দেখানো হচ্ছে, আর যেটা লাভ সেটারে কম দেখানো হচ্ছে। তাহলে মানুষ নিরুৎসাহিত হয়ে যাবে এই সূত্র অনুযায়ী, যে না ব্যবসা বাণিজ্য করবো না, টাকা সব উঠাই নিয়ে ওই ব্যাংকে ফেলায় রাখবো, মাসে মাসে বছরে বছরে সুদ আসবে, তাই বসে বসে ঘরে বসে খাবো, এরকম। ওইটা হারাম। সবাই বুঝতে পারছে? বি নম্বর প্রজেক্ট, প্রফিট আফটার ট্যাক্স। জি স্যার। আচ্ছা, এটা খাতা করলে আবার বুঝতে পারবে আরো বেশি। এখন যদি প্রশ্ন করা হয় যে হুইচ প্রজেক্ট শুড ইউ অ্যাকসেপ্ট, এই দুইটা প্রজেক্টের ভিতরে আপনার উচিত কোনটা গ্রহণ করা, তখন দেখলেন যে আফটার ট্যাক্স প্রফিট এ প্রজেক্টে বেশি বি প্রজেক্টের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেব যেহেতু ট্যাক্স দেওয়াই লাগবে আফটার ট্যাক্স প্রফিটের উপরে, এই প্রজেক্টটাই ভালো। উই শুড কনসিডার, আমরা বিবেচনা করব ট্যাক্স ইনভেস্ট ইন প্রজেক্ট এ বিকজ দেয়ার প্রফিট আফটার ট্যাক্স ইজ হায়ার। প্রফিট আফটার ট্যাক্স এখানে বড়, এই জন্য আমরা এখানে বিনিয়োগ করব। এসব পরীক্ষা পর্যন্তই মাথায় রাখবেন, এরপরে আর মাথায় রাখবেন না, এসব ভুলে যেতে হবে, কারণ এটা ফালতু নিয়ম।
মানে যে সুদরে উৎসাহিত করা হচ্ছে বেশি এখানে। 14 সালে আসছিল 7 কলে 2 নাম্বার দেখেন ওই একই রকম ফিজ অ্যান্ড সাউ। আর এই কমেন্ট কি দেওয়া লাগবে? না এটা অবশ্যই চাইনি, আমাদের ইনভেস্ট করতে হবে কি না কোনটা ভালো এই ধরনের কিন্তু চাইনি, যদি চাই তখন আমাদের কমেন্টটা জরুরি, কিন্তু এটা না চাওয়ার পরেও আমি এখানে দিয়ে রাখছি শেখার জন্য আসলে। ফিজ অ্যান্ড সম কোম্পানি হ্যাজ 5 লক্ষ টু ইনভেস্ট, 5 লক্ষ টাকা ইনভেস্ট করবে প্রজেক্ট দুইটা। ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ, যদি পজিটিভ ইনকাম হয় দেন ট্যাক্স দিতে হবে 40% অ্যান্ড ট্যাক্স রেট ইজ 0 হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ, যখন লস হবে তখন আপনার ট্যাক্স দেওয়া লাগবে না। এই কোম্পানির রুলসটা বলে দিল, নীতি পলিসিগুলো বলে দেওয়া হলো। দেয়ার আর 2 প্রজেক্ট, ওখানে প্রজেক্ট দুইটা, দ্যাট ইজ এক্স প্রজেক্ট রিস্কলেস, কোনো ঝুঁকি নেই, রিস্ক ফ্রি, দ্যাট ইল্ডিং ফিক্সড ইনকাম 80,000 টাকা, ওখানে ইনকাম হবে 80,000 টাকা ঝুঁকিমুক্ত ফার্মে যদি আপনি বিনিয়োগ করেন। অ্যান্ড ওয়াই প্রজেক্ট রিস্কি প্রজেক্ট, দ্যাট ইল্ডিং 4 লাখ টাকা, তাহলে ঝুঁকিপূর্ণ যে প্রজেক্ট সেখানে 4 লাখ টাকা ইনকাম হবে। প্রফিট হাফ অফ দ্য টাইম অ্যান্ড লস হাফ অফ দ্য টাইম, এখন হচ্ছে লস অফ টাকা 2 লক্ষ হাফ অফ দ্য টাইম। তাহলে আমরা রিস্কি ফার্মে যদি ইনভেস্ট করি 5 লাখ, সেখানে লাভ হতে পারে 4 লাখ, আবার লসও হতে পারে 2 লাখ, হাফ অফ দ্য টাইম 50-50 চান্স। একই প্রশ্ন 2 এবং 1, 1 এবং 2 পারবে না এটা? ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট বোথ প্রজেক্ট। এক্স প্রজেক্টে ফিক্সড ইনকাম 80,000 টাকা, এটাই তো প্রি ট্যাক্স প্রফিট। আর ওয়াই প্রজেক্টে ইনকাম হতে পারে 50%, 4 লাখ টাকা চান্স আছে, আর লস হতে পারে 2 লাখ, সেটাও 50% চান্স আছে। তো 2 লাখের 50% মানে 1 লাখ, আর 4 লাখের 50% মানে 2 লাখ। 2 লাখ থেকে 1 লাখ বাদ দিলে 1 লাখ থাকে। ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট, এখন এই যে 80,000 টাকা প্রথম প্রজেক্টে, 80,000-এর উপরে ট্যাক্স বাদ দিতে হবে, আফটার ট্যাক্স প্রফিট থাকবে তাহলে 60%। 60% কত হয়? 48,000 টাকা ট্যাক্স বাদ দেওয়ার পরে। ওয়াই প্রজেক্টে 4 লাখের উপর ট্যাক্স দিতে হবে, 4 লাখের উপর ট্যাক্স দিলাম, 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দিলাম, তাহলে সহজ হয়ে গেল। 60% থাকলো 424, 2,40,000, এর 50% 1,20,000। আর ওদিকে মাইনাস আছে, যেহেতু লসের উপরে কোনো ট্যাক্স নেই তাহলে পুরোটা লসটাই থেকে গেল, তার 50% 1 লাখ টাকা মাইনাস। 1,20,000 থেকে 1 লাখ বাদ দিলে থাকবে অনলি 20,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট। আরেকটা রিকোয়ারমেন্ট আছে, ক্যালকুলেট দ্য ট্যাক্স পেবেল, কয় টাকা ট্যাক্স দিতে হবে? 40% দিতে হবে। তা 80,000-এর 40% কত হয়? স্যার এটা 32,000 দিতে হবে সরকারকে। আর এদিকে 1 লাখের উপরে 4 লাখের উপরে 40% দিতে হবে, তো 4×4=16, 1,60,000-এর 50% 80,000 টাকা ট্যাক্স দিতে হবে। ট্যাক্স পেবেল মানে সরকারকে কত টাকা দেবো তাই দেখাও। একই প্রশ্ন আকিস কোম্পানি 3 নাম্বার, রিস্কি আর রিস্কলেস, এই হচ্ছে আমাদের ফার্ম। এরপরে আসেন 14 সালে আসছিল, 21 সালেও আসছিল 4 নম্বর অঙ্কটা। 21 সাল মানে আপনাদের এই যে আগে চলে আসছিল যেটা, তো 21 সালে যেটা আসছে ওটা না করলেও হবে, একই অঙ্কই তো। আমরা এখন 5 নম্বর করাতে পারি। 5 নম্বরটা আসছিল 14 সালে, 10 মার্কের অঙ্ক। রাহা কোম্পানি হ্যাজ 4,90,000 টাকা টু ইনভেস্ট। ইফ দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ পজিটিভ দেন ট্যাক্স রেট 20% অ্যান্ড ট্যাক্স রেট 3%। দেখেন এখানে কিন্তু খেয়াল করবেন, ট্যাক্স রেট 3% ইজ হোয়েন দ্য ট্যাক্সেবল ইনকাম ইজ নেগেটিভ, যখন ইনকাম নেগেটিভ হবে তখনও 3% ট্যাক্স দেওয়া লাগবে। ওখানে বলছিল যে ট্যাক্স 0 দেওয়া লাগবে, এ বলছে যে না লস হলেও দেওয়া লাগবে 3%। এই কোম্পানির নীতি পলিসি বলে দেওয়া হলো। দেয়ার আর 2 প্রজেক্ট, ওখানে প্রজেক্ট আছে 2টা, রিস্কলেস আর রিস্কি ফার্ম। এই 2টাই প্রজেক্ট থাকবে, সব আগাগোড়া সব এই একই, এর বাইরে কোনো প্রজেক্ট নেই। তাহলে ঝুঁকিমুক্ত প্রজেক্টে আপনার ফিক্সড ইনকাম হবে 90,000 টাকা, আর ঝুঁকিযুক্ত প্রজেক্টে আপনার ইনকাম হতে পারে 2,10,000, তা 50% চান্স
আর লস হতে পারে 1,05,000, তারও 50% চান্স। তিনটে প্রশ্নে অ্যান্সার দিতে হবে। ক্যালকুলেট দ্য প্রজেক্ট প্রি ট্যাক্স প্রফিট অফ বোথ প্রজেক্ট। প্রি ট্যাক্স প্রফিট তো দেওয়াই রয়েছে 90,000 টাকা, আর 2 নম্বর প্রজেক্টে 2,10,000 টাকা লাভ হতে পারে, তার 50% চান্স, এতে হলে 1,05,000। আর লস হতে পারে 1,05,000 টাকা, তার 50% চান্স, 52,500। এখন মাইনাস করেন 1,05,000 থেকে 52,500 বাদ দিলে আর 52,500 থেকে যায়। এই হলো প্রি ট্যাক্স প্রফিট। এখনো ট্যাক্সে তো আসতে পারলাম না, এবার আমরা ট্যাক্স দেখাচ্ছি। বলেন স্যার 1,05,000 টাকা কোথায় বোঝানো পেয়েছিলেন? এই যে প্রশ্নে লেখা রয়েছে। জি স্যার। লস হলে 1,05,000 হবে, লাভ হলে 2,10,000 হবে। আর 2 নম্বর বলছে ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট। ট্যাক্স বাদ দেওয়ার পরে মুনাফা। ট্যাক্স বাদ দিবেন কত? 20% হারে। আবার লসের পরে কিন্তু 3%, এটা মাথায় রাখতে হবে। আগে তো 0 ছিল, এবার তো 0 নেই। তাই দেখেন 2 নাম্বার ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট। 90,000-এর উপরে 20% ট্যাক্স বাদ দিলে 80% থেকে যায়, 8 নং 72,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট। আর রিস্কি ফার্মে 2,10,000 এর 20% ট্যাক্স বাদ দেওয়ার পরে 80% থাকবে। 80%-এ কত হয়? 2,10,000-এর 0.8 গুণ হবে, তার আবার 50%, তো 1,68,000-এর 50% 84,000 থাকলো। এদিকে আবার মাইনাস অপশন আছে, লস হলে 1,05,000। 1,05,000-এর উপরে এমনি তো লস হয়েছে, আবার যদি আপনি ট্যাক্স দেন তাহলে মাইনাসে মাইনাসে আরও বেড়ে যাবে। তাই 1 মাইনাস ট্যাক্স রেট না লিখে 1 প্লাস লিখতে হবে, কারণ লসের উপরে আরও লস, তাই তো। তাহলে 3% আবার বেড়ে গেল লসের পরিমাণ, হয়ে গেল কত? 1,05,000 জায়গায় 1,08,150 টাকা লস। কেন? ওই যে 3% ট্যাক্স দিতে হয়েছে, ওটাও তো একটা লস। লসের উপরে আবার আমরা খরচ দিছি। এর 50% কত হয়? 54,075 টাকা। এখন মাইনাস করব 84 থেকে 54, 29,925। বুঝতে পারছে 3%-এর ব্যাপারটা? হ্যাঁ, মনে করেন যে আপনার এমনি লস হয়েছে, তারপরে যদি আবার ট্যাক্স দিতে হয় তাহলে তো আরো ক্ষতি হবে। ক্ষতি এমনিতে 1,05,000, যদি 3% আমরা ট্যাক্স দিই তাহলে ক্ষতি আরো বাড়লো 3,150, বুঝলেন? তাহলে 1,08,150 হয়ে গেছে এখন ক্ষতির পরিমাণ। তার 50% যা হয় ভাগ করি 54,000। ওখানে যা বলা থাকবে আমাদের তা দিয়ে এইভাবেই করতে হবে না স্যার? যদি এখানে 5% বলতো যে লসের উপর 5% দিতে হবে, তো 5% দিতেন এখানে 1.05। কিন্তু অনেকেই বুঝতে পারে না, সেখানে কি করে, যেমন দেখা যাচ্ছে আমরা এখানে লিখলাম ট্যাক্স দেওয়ার সময় 1 মাইনাস ট্যাক্স রেট, আর এখানে কিন্তু 1 প্লাস ট্যাক্স রেট লসের উপরে, এটা মাইনাস দিয়ে ফেলে তারা ভুল করে। যখন মাইনাস হয়ে যাবে তখন তো লস কমে যাবে, তো লস তো কমার কথা না, লস তো বাড়ার কথা। ক্ষতির পরে আবার ক্ষতি, তাহলে আর লস বেড়ে যাবে না। ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ট্যাক্স পেবেল। আচ্ছা, প্রত্যাশিত ট্যাক্সের পরিমাণ বের করেন। এখন আসেন 9,000-এর উপরে 20% ট্যাক্স দিতে হবে। এখানে 2,10,000 টাকা লাভ হলে তার ট্যাক্স দিতে হবে 20%। কত আসে? 42,000, তার 50% চান্স 21,000। শুধুমাত্র এই 3টে রিকোয়ারমেন্ট চাইছি, এতেই 10 মার্ক। 15 সালে আসছিল 7 কলেজে একটা বর্ণা কোম্পানি। এই রিস্কি আর রিস্কলেস এছাড়া এর কোনো আর কোনো কোম্পানি নেই। কয়টা আছে রে এখানে? স্যার এখানে 5 নম্বরে আপনার রিস্কিতে ওই লসের টার্মে কেন ট্যাক্স দিতে না সিতে? না, লসের অংশের উপরে ট্যাক্স পেবেল দেওয়া লাগবে না, কারণ ওটা লসের হিসেবে দেখায় তো, যে ওটা ট্যাক্স দেই না, পরে আর কি কেটে নেয়, এই জন্য। বাদ দিছিলাম, এখন বাদ দিই না কেন? হ্যাঁ, এখানে বাদ দিছি মানে ওই যে আমরা যখন টোটাল ট্যাক্সেবল ইনকাম দেখাইছি,
তখন কিন্তু আমরা হিসাবে নিয়ে আসছি, কিন্তু যখন পেবেল দেখাবো তখন আর আমরা এটা পেবেল হিসেবে দেখাবো না। কি জন্য? কারণ এটা তো লস। এখন লসের উপরে যে ট্যাক্স দিব ওইটা ওই বছরই রিবেট হবে, রিবেট মানে ছাড় পাওয়া যাবে। ব্যবসায়ী লস হলে কী পাওয়া যায়? সরকার থেকে ভর্তুকি পাওয়া যায় না? এই জন্য পেবেলে ওই 3% নিয়ে আসতে হয় না, ওটা তো লসের অংশ। লাভ হলে ট্যাক্স দিতে হয়, তাই পেবেল হিসেবে আমরা 21,000 টাকা দেখাইছি। আর লস হলে তো ট্যাক্স দিতে হয় না, ট্যাক্সটা আমরা হিসাব করছি, হিসাব করে সরকারকে বলতেছি যে আমাদের কিন্তু লস এই বছরে 1,08,150, এর 50% চান্স। এবার যদি লস আসলে প্রকৃত হতো তাহলে সরকার কি ট্যাক্স দিত? সরকার ওইটা অন্য উৎস থেকে, আয়ের উৎস থেকে রিবেট দিয়ে দেবে, রিবেট ছাড় দিয়ে দেবে, ওই জন্য পেবেল হবে না সেটা। অনেকগুলো প্রশ্ন আছে এই জায়গায়। 7 নম্বরে, অর্পিতা লিমিটেড হ্যাজ 2 লক্ষ টাকা ইনভেস্ট। দেয়ার আর 2 প্রজেক্ট। দ্য প্রজেক্ট এ ইজ রিস্কলেস, ইল্ডিং এ সার্টেন প্রফিট 20%, ওই বিনিয়োগের উপরে 20%। দ্য অল্টারনেটিভ টু প্রজেক্ট বি ইজ রিস্কি, এটা ঝুঁকিপূর্ণ, ইল্ডিং এ প্রফিট অফ 2 লাখ টাকা হাফ অফ দ্য টাইম and loss 1,50,000 টাকা for rest of the time. Rest of the time মানে ওই হাফ, 50% চান্স, 50% চান্স। তাহলে সম্ভাবনা 50-50, লস হওয়ার সম্ভাবনাও আছে, লাভ হওয়ার সম্ভাবনাও আছে, তাই 50-50 বলছে। দ্য কর্পোরেট ট্যাক্স 40%। এখন প্রশ্ন, ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট ফর বোথ প্রজেক্ট। আমরা প্রথম প্রজেক্টে দেখেছি 2 লাখের উপরে 20% লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই রিস্কলেস যেটা রিস্ক ফ্রি, এই 2 লাখের উপরে আইআরআর, ওই যে দেখাইছিলাম সূত্রের ভিতরে, মানে সেই ইনভেস্টমেন্টের উপরে আইআরআর গুণ করতে হয়, তাহলে আয় হওয়ার সম্ভাবনা 40%, এই 40,000 টাকা রিস্ক ফ্রিতে। এবার রিস্কি ফার্মে আসেন, যদি লাভ হয় 2 লাখ হবে, তার 50% 1 লাখ। যদি লস হয় 1,50,000 হবে, তার 50% 75,000। এখন এই 75 বাদ দিলে থাকে 25,000 টাকা, প্রি ট্যাক্স প্রফিট গেল। 2 নম্বর, ক্যালকুলেট দ্য প্রি ট্যাক্স প্রফিট রেট ফর বোথ প্রজেক্ট। রেট বানালে ইনভেস্ট দিয়ে ভাগ করে রেট দেখাতে হবে, কত % লাভ হয়েছে। এই যে 40,000 টাকা লাভ হলো, এটা কিন্তু 20%, তো 20%ই উত্তর আসবে। এখন দেখেন, প্রি ট্যাক্স প্রফিট 40,000 টাকা ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট 2 লাখ টাকা, গুণ করে 100 দিয়ে ভাগ, এই দেখ 2 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 20% আনসার আসলো। তাহলে প্রি ট্যাক্স রেট 20%, এটা গেল রিস্ক ফ্রি। এবার রিস্কি ফার্মে প্রি ট্যাক্স প্রফিট 25,000 টাকা, বিনিয়োগ তো 2 লাখ, ভাগ করে দেখি 100 দিয়ে গুণ করে 12.5%, রেট পেয়ে গেলাম। 3 নাম্বার, ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট ফর বোথ প্রজেক্ট। তারপরে 4 নম্বরে বলবে ক্যালকুলেট দ্য আফটার ট্যাক্স প্রফিট রেট। তাহলে আফটার ট্যাক্স প্রফিট আগে বের করব, তারপরে আমরা রেট বের করব। 3 নম্বরে আসেন, আফটার ট্যাক্স প্রফিট প্রথম প্রজেক্টে 40,000 টাকা লাভ হয়েছিল, ট্যাক্স বাদ দেব 40%, থাকবে 60%, 4,24,000 টাকা আফটার ট্যাক্স প্রফিট। আর রিস্কি ফার্মে 2 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা, 40% ট্যাক্স বাদ দিলে 60% থাকবে, 6 দুগুণে 20, এই 6 দুগুণে 12, 1,20,000 টাকা, এর 50% 60,000 টাকা। আর লস হওয়ার সম্ভাবনা 1.5 লাখ, তার 50% 75,000, এর তো আর ট্যাক্স রেট দেওয়া নেই। 75,000 টাকা বাদ দিলে -15 হয়ে গেল, মাইনাস। এখন রেট বানালেও কিন্তু মাইনাস দেখাতে হবে, 7.5%। এখানে 24,000 আছে, রেট দেখাবো। ক্যালকুলেশন অফ আফটার ট্যাক্স প্রফিট রেট, তাহলে আফটার ট্যাক্স প্রফিট 24,000 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100, 12%। আর 2 নম্বরে 15,000 টাকা লস হয়েছে, 15,000 ডিভাইডেড বাই 2 লাখ ইন্টু 100, 7.5%। এরপরে আসবো 5 নম্বরে, ক্যালকুলেশন অফ ট্যাক্স পেবেল। 40% করে ট্যাক্স দিতে হবে,
আয় করেছিলাম প্রথম প্রজেক্টে 40,000, তার 40% হয় 16,000 টাকা ট্যাক্স পেবে, সরকারকে ট্যাক্স দিতে হবে। আর রিস্কি প্রজেক্টে 2 লাখ টাকা লাভ হলে হবে 2 লাখ, তার 40%, তো 80,000 টাকা, তার 50% চান্স, তাহলে 40,000 টাকা পেবেল, ট্যাক্স পেবেল 40,000, শেষ। স্যার এটা সাজেশন দেন, করা লাগবে স্যার এটা? অঙ্ক শিখতে পারতেছেন কিনা তাই দেখেন আগে, শুধু সাজেশনের কটা মুখস্থ করতে হবে? না স্যার ওই সময় হয় না, করা লাগবে না আপনার জন্য, আর অন্যরা করুক। রিকমেন্ড ইন হুইচ প্রজেক্ট দ্য অর্পিতা কোম্পানি শুড ইনভেস্ট। একটা মন্তব্য করেন তো, এই যে রিকোয়ারমেন্টগুলো করলাম, এই রিকোয়ারমেন্টের উপর বেসিস করে অর্পিতার কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত। এখন প্রফিট আফটার ট্যাক্স দেখছি যে একটা হয়েছে 16, আর একটা হয়েছে 40,000, আর এদিকে রেট আসছিল, এদিকে আবার প্রফিট আফটার ট্যাক্স রেট আসছে 12% বড়, আর এটা হচ্ছে মাইনাস ফিগার, এটা আবার লস। তাহলে এই প্রজেক্টটাই ভালো। কমেন্টে আমরা দিলাম দ্য কোম্পানি শুড ইনভেস্ট প্রজেক্ট এ ফর কোম্পানি না, এটা হচ্ছে অর্পিতা। তো প্রজেক্ট এতে বিনিয়োগ করা উচিত বিকজ দেয়ার প্রফিট আফটার ট্যাক্স রেট ইজ হায়ার দেন প্রজেক্ট বি। বি থেকে এর রেট বড় প্রফিট আফটার ট্যাক্স রেট। স্যার শুধু শুধু এখন এই ফরম্যাটে শুধু এই বড় বড় এটা হচ্ছে সাবজেক্টটা, এগুলো সব কিছু এখন। তাহলে 8 নম্বরটা 17 সালে আসছিল একই অঙ্ক, একটা রিস্কি একটা রিস্কলেস। রিস্কলেস মানে রিস্ক ফ্রি, আর রিস্কি মানে ঝুঁকিযুক্ত। এটা কত সাল? 17 সাল। আবার 17 সাল 7 কলেজও আছে। এটা 17 সালে দেখেন 2টা অঙ্ক, কারণ ওই দুটো করে অঙ্ক আসে, বি পার্টে একটা থাকে, সি পার্টে একটা থাকে। এইসব অঙ্ক আমি সাজেশনে দিছি, এখন সবাই করতে পারবে তো? অঙ্ক পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে মাত্র 11টা অঙ্ক আছে, এর মধ্যে এই যে 18 সাল 20 সাল আসছে, এটা আবার 22 সালে দিছিলাম। এখানে আছে মাত্র 4টা রিকোয়ারমেন্ট, একটা রিস্কি ফার্ম, একটা রিস্ক ফ্রি। 4টা রিকোয়ারমেন্ট করলে 10 মার্ক। আচ্ছা, ডিফারেল ইনকাম 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটে কিন্তু উপরের ফরম্যাটের কোনো তথ্য এখানে থাকবে না। ডিফারেল ইনকামের আলাদা সূত্র আছে। কয়টা অঙ্ক আছে এখানে? 3টে স্যার। 3টা। স্যার 1 নম্বর আর 3 নম্বর ফরম্যাট বেশি ইম্পর্টেন্ট না স্যার? দেখেন ডিফারেল ইনকামে কি কি আসবে, ট্যাক্স দিতে হয়, তো সেটা যে ইনকামের একটা রেঞ্জ পর পর দেখেন, যারা বেশি ইনকাম করে তাদের কিন্তু ট্যাক্স রেট বেশি দিতে হয়, মানে ধাপে ধাপে আর কি। আমাদের বাংলাদেশে 5টা ধাপে ট্যাক্স দিতে হয়। এখন বর্তমান এই বছরে 3,50,000 টাকা পর্যন্ত অন দ্য ফার্স্ট, প্রথম ধাপে 3,50,000 পর্যন্ত পুরুষের জন্য 0%, তার পরবর্তী 1,10,000 5%, তার পরবর্তী 3 লাখ, 4 লাখ, 5 লাখ এবং অবশিষ্টের উপরে 20% করে ট্যাক্স বর্তমান নির্ধারণ করা হয়েছে। তো এরকম ডিফারেল ইনকামে আমরা ট্যাক্স দেখাবো। সাপোজ দ্য ট্যাক্স রেট 0% ফর ট্যাক্সেবল ইনকাম লেস দ্যান 0 টাকা। যদি 0 টাকার কম হয়, তার মানে যদি লস হয়, তাহলে ধরে নেন ট্যাক্স দেওয়া লাগবে না। Again, no tax refund for loss and no null carry back or carry forward. তার মানে আপনার কোনো ভর্তুকি দেওয়া হবে না, কোনো ট্যাক্স ফেরত দেওয়া হবে না যদি আপনি লস করেন। সেটা বলে দিল যে লস করলে যে আবার সরকার থেকে সাবসিডি দেওয়া হবে, এটা কিন্তু আশা করলে হবে না, এটা দেবে না সরকার। ফর পজিটিভ ট্যাক্সেবল ইনকাম আপ টু অ্যান্ড ইনক্লুডিং 25,000 টাকা, যদি ইনকাম পজিটিভ হয়
তাহলে প্রথম ধাপে ইনকাম 25,000 টাকা যদি হয় সেই ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। দ্য ট্যাক্স রেট ইজ 20%। প্রথম ধাপে 20% ট্যাক্স দিবেন। ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দ্যান 25 বাট লেস দ্যান 50, 25,000-এর উপরে 50,000-এর মধ্যে এই রেঞ্জে কত ট্যাক্স দিতে হবে? দ্য ট্যাক্স রেট ইজ 30%। 25 থেকে 50,000-এর মধ্যে যদি ইনকাম থাকে তার জন্য ট্যাক্স রেট হবে 30%। অ্যান্ড ফর ট্যাক্সেবল ইনকাম গ্রেটার দ্যান 50, যদি 50,000-এর উপরে চলে যায় তাহলে ট্যাক্স রেট ইজ 35%। সরকারকে 35% করে ট্যাক্স দিতে হবে। এগুলো সব রুলস বলে দিল, দিয়ে বসে ক্যালকুলেট দ্য ট্যাক্স এক্সপেক্টেড ট্যাক্স পেবল দেখাও ফর দ্য ফলোয়িং টু প্রজেক্ট, এক্সপ্লেন অ্যান্ড ডিসকাস ইয়োর রেজাল্ট। প্রথম প্রজেক্টে বসে 50% চান্স অফ টাকা 2 লক্ষ অ্যান্ড 50% চান্স সম্ভাবনা রয়েছে 50% লস 1 লক্ষ। তাহলে রিস্কি ফার্মে লাভ হওয়ার সম্ভাবনা 2 লাখ, 50% সম্ভাবনা, আর লস হওয়ার সম্ভাবনা 1 লাখ, এরও 50% সম্ভাবনা। আবার বি প্রজেক্টে বসে 50% চান্স 1,50,000 টাকা অ্যান্ড 50% চান্স লস 50,000 টাকা। এটা কিন্তু আমাদের প্রস্তের অংশ। এখন আমরা ডিফারেন্ট ইনকাম দেখাবো কীভাবে ট্যাক্স দিতে হয়। উপরে বলেছে যদি আমাদের ইনকাম 25,000 হয় তাহলে 20% রেট, তারপরে রেঞ্জ হলো 30% রেঞ্জ, তারপরে রেঞ্জ হলো 35% রেট। এইভাবে আমরা ট্যাক্স দেখাবো। তো প্রথমে দেখালাম ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড ট্যাক্স পেবেল। প্রজেক্ট এ, প্রজেক্ট বি। প্রজেক্ট এতে লাভ হওয়ার সম্ভাবনা 2 লাখ টাকা, এর 50% কত হয়? 1 লাখ। আচ্ছা, লস হওয়ার সম্ভাবনা কিন্তু 1 লাখ টাকা লস হওয়ার সম্ভাবনা, এর 50% চান্স, তাহলে কত হয়? 50,000। এখানে আমি বললাম 1 লাখ, সেই 1 লাখ থেকে যদি 50,000 বিয়োগ করে দিই তাহলে থাকে 50,000 টাকা। এই 1 নম্বরটা আমি একটু ওয়ার্কিংয়ে দেখালে আপনার জন্য সুবিধা হবে। ওয়ার্কিং করেছি কোথায়? ওয়ার্কিংটা তো পাশেই লিখে দিয়েছি, এই যে বিরাঙ্গনে দেখেন 2 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা 50% 1 লাখ, আর 1 লাখ টাকা লস হওয়ার সম্ভাবনা 50% 50,000। 1 লাখ থেকে 50,000 বাদ দিলে নিশ্চয়ই 50,000 টাকা থাকবে। আর 2 নম্বর প্রজেক্টে আসেন। লাভ হওয়ার সম্ভাবনা 1.5 লাখ, 1.5 লাখের 50% 75,000, লস হওয়ার সম্ভাবনা 50,000, 50,000-এর 50% 25,000। তাহলে 75 থেকে 25 বাদ দিলে কত থাকে? এটাও 50,000 টাকা থাকে। এবার এক্সপেক্টেড ট্যাক্স, প্রত্যাশিত ট্যাক্স কীভাবে আসে দেখেন। প্রথম অন দ্য ফার্স্ট, এখানে কিন্তু 50,000 টাকা আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন দ্য ফার্স্ট, প্রথম ধাপে 25,000 টাকা 20% রেট গুণ করলে হয় 5,000 টাকা ট্যাক্স। তারপরে আরও থাকে 25,000 টাকা, সেই 25,000-এর উপরে দ্বিতীয় রেঞ্জ 30%, এতে আসে 7,500 টাকা। তাহলে প্রথম রেঞ্জে আসলাম 25,000, আর দ্বিতীয় 25,000-এর পরের থেকে 50,000, তার মানে সেখানেও কিন্তু 25,000-এর উপরে ট্যাক্স 7,500 হলো। লাভ তো যদি হয় তাহলে কত হবে? 2 লাখ। তা 2 লাখ থেকে 25 50 চলে গেল, আর অবশিষ্ট থাকে কত? 1.5 লাখ। সেই 1.5 লাখের উপরে 35%, তাহলে কত ট্যাক্স দিতে হবে? 52,500। টোটাল মিলে ট্যাক্স দিতে হবে সরকারকে 65,000। এই 65,000-এর 50% চান্স, সম্ভাবনা 50। তাই 65-র 50 কত হয়? 62,500। সেই 32,500, এই সেই 32,500 টাকা 1 নম্বর ওয়ার্কিং থেকে আনিতে হয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রজেক্ট দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দ্বিতীয় প্রজেক্টে আপনার ইনকাম যদি হয় 1.5 লাখ,
তো 1.5 লাখের মধ্যে প্রথম অন দ্য ফার্স্ট 25,000 টাকা পর্যন্ত 20%, 5,000 টাকা। নেক্সট তার পরবর্তী 25,000 টাকা পর্যন্ত 30%, 7,500 টাকা। তারপরে আর থাকে 1 লাখ। 1.5 লাখের মধ্যে 50 চলে গেলে আর থাকে 1 লাখ। সেই 1 লাখের উপর 35%, 35,000 টাকা। তাহলে মোট আসলো 47,500, এর 50% চান্স 23,750। এই সে 23,750। এখন আসেন, আমরা ডিফারেল ইনকাম দেখাইছি 50,000 টাকা, ট্যাক্স দিছি কত 32,500। তাহলে কত পার্সেন্ট ট্যাক্স দিলাম? 50,000 দিয়ে 32,500-কে ভাগ করে 100 দিয়ে গুণ করেন তো 65% এভারেজ ট্যাক্স রেট। আবার 23,750-কে 50,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে কত আসে? 47.50%। বাস, এই হলো ডিফারেল ইনকাম ট্যাক্স। প্রশ্নটা এটা, এই প্রশ্ন আসলে আর অ্যান্সার এভাবে দিতে একটু বক্স করে দিতে হবে। সেম অঙ্ক দ্বিতীয়টাও 50% চান্স, 50% চান্স। ওদেরও সব বলেছে কত রেঞ্জ, প্রথম 25,000 টাকা পর্যন্ত 25%, তারপরে 25,000 টাকা পর্যন্ত 35%, লাস্টে 50%। ট্যাক্স রেটটা এখানে বেশি, তো 25, 35 আর 50, এর 50% চান্স। দ্বিতীয়টা 25, 35, 50, এর 50% চান্স। এই যে আমরা ট্যাক্স বের করলাম, এটা দিয়ে আমরা কি করব? ভাগ করে 100 দিয়ে গুণ করে এক্সপেক্টেড এভারেজ রেট পেয়ে যাবো। এক্সপেক্টেড এভারেজ রেট পেয়ে যাবে। দুটো অঙ্ক আছে 2 নম্বর ফরম্যাটে, একই রকম অঙ্ক। এরকম অঙ্ক আসলে পারবে? যদি আসে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা লাগবে না, 7 কলেজ একটা দিছিল প্রেজেন্ট ভ্যালু। 3 নম্বরে আসেন, ফিফো মেথড। দেখেন ফিফো মেথডে আমাদের কি করতে হবে? যে কোনো একটা কোম্পানিতে যদি আপনারা চাকরি নেন, দেখেছে স্টোর কিপার হলেন, স্টোর কিপারে কি করতে হয়? কাঁচামাল ক্রয় করতে হয়, সেগুলো সাজায় রাখতে হয়, সেই কত টাকার মাল গোডাউনে আসলো লিখে রাখতে হয়, আবার এই গোডাউন থেকে কারখানায় কত টাকা মাল ইস্যু করা হলো সেটা লিখে হিসাব রাখতে হয়। তো মালটা কি ফিফো সিস্টেমে সাজাবেন নাকি লিপো সিস্টেমে সাজাবেন নাকি এভারেজ সিস্টেমে রাখবেন, সে ক্যাটাগরি অনুযায়ী আপনার কোম্পানিতে দেখতে হবে কীভাবে রাখতে হবে। তো এখানে এই কস্ট অফ গুডস সোল্ড বিবেচনা করতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বিবেচনা করে তারপরে আয়ের উপরে ট্যাক্স দিতে হয়। দেখেন প্রথমে 1 নম্বর অঙ্ক, মাউন্ট কোম্পানি ইজ এ রিটেইলার dealing in a single product. Beginning inventory at January 1st of this year is 0. প্রথম শুরুতে 0 ছিল। অপারেটিং এক্সপেন্সেস ফর দি সেম ইয়ার 10,000 টাকা অপারেটিং খরচ ছিল। অ্যাড দেয়ার 1,000 কমন স্টক, সাধারণ শেয়ারের পরিমাণ 1,000 আউটস্ট্যান্ডিং বাইরে দেওয়া ছিল, সাধারণ শেয়ার বিক্রি করিতে মূলধন সংগ্রহ করেছিল তারা। দ্য ফলোইং পারচেস আর মেড দিস ইয়ার। জানুয়ারিতে 200 ইউনিট পারচেস করেছে 20 টাকা দরে 4,000 টাকার পণ্য। মার্চে ক্রয় করেছে, জুনে ক্রয় করেছে, অক্টোবরে ক্রয় করেছে, ডিসেম্বরে ক্রয় করেছে। টোটাল 2,000 ইউনিট এই পর্যন্ত ক্রয় করেছে ডিসেম্বর পর্যন্ত। ওপেনিং কিন্তু ছিল না বললো, তবে ক্লোজিং ইনভেন্টরি এট ডিসেম্বরে 31 500 ইউনিট। আচ্ছা, ক্লোজিং আছে 500, কোনো ওপেনিং ছিল না, ক্রয় করেছিল সারা বছরে 2,000, তাহলে বিক্রয় হয়েছে সারা বছর কত জানেন? 1,500, কারণ ক্লোজিং অবিকৃত অবস্থায় আছে 500, 2,000 থেকে 500 বাদ দিলে 1,500 বিক্রি হয়েছে। এন্ড অফ দ্য ইয়ার দ্য অ্যাসেট এক্সক্লুডিং ইনভেন্টরি অ্যামাউন্ট 80,000 টাকা, হুইচ 60,000 টাকা অফ দ্য 80,000 আর কারেন্ট।
ওই 60,000-এর মধ্যে আছে। এইসব অ্যাসেট কোনো কাজে লাগবে না। কারেন্ট লাইবিলিটি অ্যামাউন্টিং টু টাকা 35,000 অ্যান্ড লং টার্ম লাইবিলিটি 20,000। ইট হ্যাজ এ মার্জিনাল ট্যাক্স রেট 50%। এখন ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দিস ইয়ার আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং ইনভেন্টরি মেথড। প্রশ্ন করছে যে ডিটারমাইন দ্য নেট ইনকাম ফর দিস ইয়ার আন্ডার ইচ অফ দ্য ফলোয়িং ইনভেন্টরি মেথড। কোন কোন মেথড? মেথড বলছে অ্যাজুমিং ধরে নাও এ সেল প্রাইস 30% পার ইউনিট অ্যান্ড ইগনোরিং ইনকাম ট্যাক্স, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। মেথড হলো ফিপো, মেথড হলো লিফো, মেথড হলো এভারেজ। তিনটে মেথড একসাথে। সেল প্রাইস 30 টাকা গুণন 1500 ইউনিট, 1500 ইউনিট তো বিক্রি হয়েছে, আর 30 টাকা রেট বলে দিচ্ছে। এখন ফিপো পদ্ধতি, লিফো পদ্ধতি, এভারেজ পদ্ধতি, এই তিনটে পদ্ধতিতে দেখাবো। অনেক সহজ, একবার ইনকাম স্টেটমেন্ট করাবো। দেখেন, প্রথমে সেল লিখলাম 1500 ইউনিট, 30 টাকা দরে 45,000 টাকা, 45,000 টাকা, 45,000 টাকা। একটা কলাম ফিপো, তারপরে কলাম লিফো, তারপরে এভারেজ। একসাথে দেখেন, অনেক সহজে দেখাবো। মানে এই অঙ্ক সহজ আছে, কঠিন কিছু না। প্রথমে ইনকাম স্টেটমেন্টের সিস্টেম হলো সেল লিখতে হয়, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হয়। তো কস্ট অফ গুডস সোল্ড ওপেনিং স্টক, ওপেনিং স্টক তো 0 বলে দিয়েছে অঙ্কে, তাই 0 লিখে রাখছি। পারচেস, এবার পারচেস সারা বছরে কত টাকার পারচেস হয়েছে? পারচেস হয়েছে 25,600 টাকার। তো 25,600 সবার ঘরে লেখা হলো, এই যে 25,600। এবার লেস ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং ইনভেন্টরি 500 ইউনিট আছে, 500 ইউনিট। কিন্তু যদি ফিপো পদ্ধতি করি, ফিপো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্টে যেগুলো ক্রয় করেছি, ফার্স্টে সেগুলো বিক্রি হয়ে গেছে, লাস্টেরগুলো ক্লোজিং আছে। যদি আমি ফিপো করি তাহলে ক্লোজিং দেখেন কোথায় থাকবে। এই যে 600 ইউনিটের মধ্যে 500 ইউনিট ক্লোজিং আছে। 500 গুণন 15 টাকা, 5-15 75, 7,500 টাকা ক্লোজিং ইনভেন্টরি হিসেবে দেখাতে হবে। দেখেন 7,500 দেখাইছি। কিন্তু যদি আমি লিফো দেখাই, তখন লাস্টের মাল বিক্রি হয়ে যাবে, ফার্স্টের মাল পড়ে থাকবে। তো ফার্স্টের মাল কত? 20 টাকা দরে 200 ইউনিট 4,000 টাকা, আরও 300 ইউনিট 10 টাকা দরে 3,000 টাকা, 4 আর 3 7,000 টাকা। তাহলে ক্লোজিং থাকবে আপনার লাস্টে, ওই যে প্রথম যেটা কিনেছিলাম ওই মালগুলো ক্লোজিং পড়ে থাকবে লিফো পদ্ধতিতে। এই 7,000 টাকা ক্লোজিং লিখলাম, এই যে ক্লোজিং 7,000 টাকা। এভারেজ দেখাবো। এভারেজ হয়েছে যে 2,000 ইউনিট 25,600 টাকাতে কিনেছে। তো 25,600-কে 2,000 দিয়ে ভাগ করব, আর 500 ইউনিট দিয়ে গুণ করবো, বাস এভারেজ রেট বেড়ে আসবে। আমি এগুলো ওয়ার্কিং করে দেখাইছি। দেখেন, 25,600 টাকা ভাগ 2,000 ইউনিট গুণ 500 ইউনিট কত হয়? 6,400 টাকা হয়। এই সে ক্লোজিং ইনভেন্টরি 6,400 টাকা। আর ফিপো পদ্ধতিতে 500 গুণন 15, লিফো পদ্ধতিতে 200 গুণন 20, 300 গুণন 10, সব মিলায় 7,000 টাকা। তো ক্লোজিং বাদ দেওয়ার পরে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পেয়ে যাব। এখান থেকে বাদ দেবো অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স প্রস্তাব দেওয়া রয়েছে 10,000 টাকা, বাদ দিলে আমরা পেয়ে যাবো, এই দেখেন অপারেটিং খরচ ছিল উপরে 10,000 টাকা। অপারেটিং খরচ বাদ দিলাম, দিলে নিট প্রফিট পেয়ে গেলাম। এরপরে ট্যাক্স, 50% ট্যাক্স ধার্য করতে হবে। ট্যাক্স বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স। নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে, ইপিএস, আর্নিং পার শেয়ার। ব্যাস, ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে। শেয়ারের সংখ্যা 1,000 পেলেন কোথায়? এখানে 1,000 বলা ছিল, এই দেখেন 1,000 কমন স্টক আউটস্ট্যান্ডিং। তারা সকলেই পাবে মুনাফার অংশ, আর্নিং পার শেয়ার 8 টাকা 45, 8 টাকা 20, 7 টাকা 90 পয়সা। অ্যান্সার শেষ। ক্লিয়ার সবাই? স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এইখানে আপনি ফার্স্ট ইন ফার্স্ট আউটে ওইখানে 1 মাস ধরলেন না কেন, 2 মাস ধরলেন কেন? 1 মাস 2 মাস কোথাও ধরিনি, আমরা 1 বছর ধরেছি। এখন আমরা ওই যে দুইটা স্টেপ ধরলেন আর কি, জানুয়ারি আর মার্চ, এটার কথা বলতেছি। ও, এটা তো ওই যে 500 ইউনিট মিলাতে হবে, তাই 500 ইউনিট মিলানোর জন্য ক্লোজিং আছে কত? 500 না? তো
তো 500 মিলাতে হবে। এখন এখানে কয়শো ছিল, 200 ছিল, তো আরও লাগবে, আরও কত লাগবে, আরও 300 লাগবে। তো এই 300 নিলাম, 300 আর 200 মিলে 500। আর নিচেরটা যখন ফিফো পদ্ধতি বলেছিলাম তখন কিন্তু এই 600-র মধ্যে থেকেই 500 বের করে নিয়ে গেছিলাম। তাই মনে করেছেন মানে 1 মাস ধরেছি না, ওই যে আমাদের মিলাতে হবে, ইউনিট মিলাতে হবে, তো 500 ইউনিট তো মেলানো লাগবে। সবাই বুঝতে পারছেন ইনকাম স্টেটমেন্টটা? তাহলে ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি এবং এভারেজ পদ্ধতিতে ইনকাম স্টেটমেন্ট করে ফেললাম, অঙ্ক শেষ। আরেকটা অঙ্ক স্যার রেটটা একটু বুঝলাম স্যার, রেটটা এভারেজ রেট স্যার মানে ফিফো লিফো আর এভারেজের মানে এভারেজ রেটটা বুঝতে পারছি স্যার, কিন্তু ফিফো আর লিফোটা স্যার রেটটা বুঝতে পারিনি। ফিফো মানে ফার্স্টের মাল ফার্স্টে বিক্রি হয়ে গেছে, তাহলে ক্লোজিং থাকবে লাস্টের মাল। বলেন তো এই শার্টের মধ্যে লাস্টের মাল কোন মাসে কিনেছি? ডিসেম্বর। তো ডিসেম্বরে কিনেছিলাম 15 টাকা দরে, 500 পিস ক্লোজিং আছে, 5-15 কত হয়? 7500। এই যে 7500 লিখেছি, এটা আমি আবার এখানে ওয়ার্কিং করেও দেখাইছি যে ওই লাস্টের মালটা 15 টাকা করে 7500 টাকা। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টের মাল আগে বিক্রি হবে, পড়ে থাকবে ফার্স্টের মালগুলো গোডাউনে। তার মানে ফার্স্টের মালগুলো ক্লোজিং আছে 500 ইউনিট। এখন 500 ইউনিট মিলাতে গেলে 2 মাসেরটা লাগবে, এখানে ছিল 200 আর এখানে 300, দুটো মিলে 500। ওইটার দাম, প্রথমটার দাম 20 টাকা, দ্বিতীয়টার দাম 10 টাকা, ওখানে 4000 আর 3000 7000। তাহলে আমি এখানে ওয়ার্কিং করে দিছি যে প্রথমটা হলো 4000, দ্বিতীয়টা হলো 3000, মোট হলো 7000, অতএব ক্লোজিং ইনভেন্টরি 7000। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আরেকটা অঙ্ক, 2, 3 এগুলো সব একই অঙ্ক, 4 এই 4 আবার এই যে 14 সাল 21 সাল 2 বার চলে আইছে। আর আছে কতটা? 6টা, 7 পর্যন্ত। একই অঙ্ক সবগুলো মিলায়ে 8 নম্বরটা করাই দিচ্ছি, খেয়াল করবেন। 20 নম্বর ওই 20 সালে আসছিল। মুম লিমিটেড has the following purchase at various scales: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুন পর্যন্ত। জানুয়ারি, মার্চ আর জুন কত ইউনিট কিনেছে? জানুয়ারিতে কিনেছে 200 পিস 10 টাকা দরে, আর মার্চে যাই কিনেছে 250 পিস, আর জুন মাসে কিনেছে 240, আর এর মধ্যে ইস্যু করা হয়েছে, কারখানায় পাঠানো হয়েছে। দ্য কোম্পানি সোল্ড ইট দ্য ইউনিট 40 টাকা ইস অন দ্য ফলোয়িং মেথড। দেখেন বিক্রি করেছে ফেব্রুয়ারিতে, জানুয়ারিতে যখন ক্রয় করেছে 200, ফেব্রুয়ারিতে বিক্রি করেছে 160, 40 টাকা দরে বিক্রি করেছে। আর এদিকে মার্চ মাসে ক্রয় করেছে 250, মে মাসে আবার বিক্রি করেছে 150, আবার জুন মাসে ক্রয় করেছে 240, ডিসেম্বরে বিক্রি করেছে 60 ইউনিট। Assuming that the company pays the marginal tax rate 40% tax দেই, লেবার কস্ট 2000 টাকা ফর সেল, বিক্রয়ের জন্য লেবার খরচও হয়েছে, সেটাও বাদ দেবে ইনকাম স্টেটমেন্ট করার সময়। ক্যালকুলেট দ্য ট্যাক্সেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেবেল আন্ডার ফিফো মেথড, আন্ডার লিফো মেথড। এবার হুইচ মেথড অফ দ্য কোম্পানিজ শুড অ্যাকসেপ্ট, দুটো মেথডের মধ্যে কোম্পানির জন্য ভালো কোনটা, কমেন্টও লিখতে হবে। প্রথমে ফিফো পদ্ধতিতে তারিখ অনুযায়ী একটা ছক তৈরি করে কস্ট অফ গুডস সোল্ড বের করতেছি। এটা হলো ডেট, এটা পার্টিকুলার্স, রিসিভ, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স। প্রত্যেকটার ভিতরে 3টে করে কলাম আছে। কোয়ান্টিটি, ইউনিট রেট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট, ইউনিট রেট অ্যামাউন্ট। এখন আসেন প্রথমে জানুয়ারিতে ক্রয় করেছিলাম 20 ইউনিট, এই 200 ইউনিট 10 টাকা দরে 2000 টাকার পণ্য, এটা ব্যালেন্সে চলে যাবে। ক্রয় করলে ব্যালেন্স বাড়বে, বিক্রি করলে ব্যালেন্স কমবে। ফেব্রুয়ারিতে বিক্রি করেছিলাম, তাই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে 160 ইউনিট লিখেছি। ফিফো পদ্ধতি, ফার্স্টের মালের রেট কত? 10 টাকা, বিক্রি করেছি আমরা 40 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য লিখতে হয় না, এখানে কস্ট মূল্য লিখতে হয়, তাই কস্ট অফ গুডস সোল্ড লেখা হয় উপরে।
তো কস্ট মূল্য কত? 10 টাকা দরে 1600 টাকার পণ্য বিক্রি হয়ে গেছে। এখন ব্যালেন্স আছে কত? অনলি 40 পিস, 10 টাকা দরে 400 টাকার মাল আছে, 160 পিস বিক্রি হয়ে গেছে। মার্চে যেই ক্রয় করেছি 250 পিস, 15 টাকা দরে 3750 টাকার মাল। তাহলে এখন ব্যালেন্সে দুই ধরনের মাল, একটা 10 টাকা, এটা 15 টাকা। এবার মে মাসে আবার বিক্রি করেছি 150 পিস, কিন্তু ফিফো পদ্ধতিতে ফার্স্টের মালটা আগে নিতে হবে 40 পিস 10 টাকা দরে, তারপরে এখান থেকে নিব 110 পিস 15 টাকা দরে। বাস, তাহলে আর থাকবে 250 থেকে 110 বিক্রি হয়ে গেছে, 140 ব্যালেন্স অবস্থায় আছে, থাক এটা। জুন মাসে আবার ক্রয় করলাম 240 পিস 22 টাকা দরে। এখন দুই ধরনের মাল গোডাউনে আছে, 15 টাকার মাল আর 22 টাকার মাল। ডিসেম্বরে যেই সেল করলাম 60 পিস, ওই 140 থেকে 60 পিস বিক্রি হয়ে গেছে, তাহলে ওখান থেকে আর 80 পিস আছে 15 টাকা দরে, আর 22 এখানে 240 পিস আছে 22 টাকা দরে। দুই ধরনের মাল পড়ে আছে। কস্ট অফ গুড সোল্ড কত? কস্ট অফ গুড সোল্ড 4550। আমাদের লাগবে কস্ট অফ গুড সোল্ডটা ফিফো পদ্ধতিতে এই 4550 টাকা। আমাদের 370 পিস বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়েছে 370 পিস। তো লিখলাম টোটাল সেল 370 পিস 40 টাকা দরে বিক্রি হয়েছে 14,800 টাকা, আর কস্ট অফ গুড সোল্ড কিন্তু 4550 টাকা। ওই ছক থেকে বের করে নিয়ে আসলাম। তো মাইনাস করলে আমাদের গ্রোস প্রফিট হবে। গ্রোস প্রফিটের পরে আবার দেখাবে অপারেটিং খরচ বা লেবার কস্ট 2000 টাকা, ওই একবারে দেখাই দিচ্ছি, এটাও মাইনাস করে 2000 টাকা মাইনাস করলাম। 14,800 থেকে 4,550 এবং 2000, 6,550 বাদ দিলে 8,250 হলো ট্যাক্সেবল ইনকাম, করযোগ্য আয়। এর উপরে কর দিতে হয় কত পার্সেন্ট? ওপরে বলেছে 40% দাও, 40% হয় 3,300 টাকা। বাস, এই গেল আমাদের ফিফো পদ্ধতিতে ট্যাক্স পেবেল। এবার লিফো দেখাবো, লাস্ট ইন ফার্স্ট আউট। তো প্রথমে আমরা জানুয়ারি মাসে ক্রয় করেছিলাম 10 টাকার মাল, যখন ফেব্রুয়ারিতে বিক্রি করতে গেলাম তখন তো এক প্রকারের মাল আছে, লাস্টেরটাও 10 টাকা, ওই ফার্স্টেরটাও 10 টাকা, তাই সেভাবে আমরা ইস্যু করে দিলাম কস্ট অফ গুড সোল্ড। বাস, আর অবশিষ্ট থাকলো 40 পিস 400 টাকার মাল। মার্চে যেই ক্রয় করলাম 250 পিস, তাহলে 40 পিস আর 250 পিস দুই ধরনের মাল গোডাউনে আছে। মে মাসে সেল করা হয়েছে 150 পিস 15 টাকা দরে, তাহলে 2250, 40 আর এখানে এই 250 পিস থেকে 150 পিস বিক্রি করার পরে 100 পিস থেকে যায়, 100 পিস 15 টাকা দরে থাকলো। এরপরে আবার জুন মাসে ক্রয় করলাম, জুন মাসে ক্রয় করলে 40 আর 100, আর এদিকে হলো 240, তিন ধরনের মাল। কিন্তু আমরা সেল করতেছি ডিসেম্বরে 60 পিস, লাস্টের মালটা বিক্রি করতে হবে। 240 থেকে আমরা 60 পিস বিক্রি করেছি, 180 পিস থেকে গেছে। বাস, তিন ধরনের মাল এখন গোডাউনে আছে, কারণ লিফো পদ্ধতিতে লাস্টের মাল বিক্রি করতে হয় আর ফার্স্টের মাল ওইভাবে গোডাউনে পড়ে থাকে। যাক, তিন ধরনের মাল পড়ে থাকলো। এখন কস্ট অফ গুড সোল্ড কত হয়েছে তাই দেখেন, 5,170 টাকা। তো 370 পিস বিক্রি করলাম 40 টাকা দরে, সেখান থেকে বাদ দেওয়া হলো 5,170 টাকা, আর লেস লেবার কস্ট। লেবার কস্টটা কই গেল? হ্যাঁ, লেবার কস্ট 2,000 টাকা মাইনাস করলাম, মাইনাস করার পরে 7,630 টাকা মুনাফা থাকলো। এখন 7,630 টাকার উপরে ট্যাক্স দিতে হবে 40%, তাহলে 3,052 টাকা ট্যাক্স দেওয়া হলো। এই দুইটা পদ্ধতির মধ্যে কোনটা ভালো? যেটার ইনকাম বেশি হয়েছে সেটা ভালো। এখন ইনকাম এখানে হয়েছে কত? 7,630, আর ফিফো পদ্ধতি হয়েছিল 8,250। যে পদ্ধতিতে কোম্পানির মুনাফা বেশি দেখা যাবে সেই পদ্ধতিটা অ্যাকসেপ্টেবল, তাহলে কোম্পানি অ্যাকসেপ্ট করবে ফিফো পদ্ধতি। দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট ফিফো মেথড বিকজ ফিফো মেথডস
ট্যাক্সেবল ইনকাম ইজ হায়ার দেন লিফো মেথড। কত টাকা হায়ার বেশি? 620 টাকা। 8,250 থেকে 7,630 বাদ দিলে যা থাকে। সবাই বুঝতে পারছে? এই অঙ্ক শেষ। তাহলে ফিফো লিপো যে কটা অঙ্ক আছে সবগুলো একইভাবে করতে হবে। আমরা লাস্ট অঙ্কটা করে দিলাম, কারণ এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য এটা করলে আপনারা অন্যগুলো পারবেন আশা করি ইনশাল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।